করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বছরের শুরুটা আপনাদের ভালোভাবে হচ্ছে। শুরু ভালো হলে দেখবেন তার শেষটাও ভালো হয়। যদিও আমরা জানি যা শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমরা যারা সব সময় একটা জ্যোতিষের আঙিনায় দাঁড়িয়ে থাকি, অর্থাৎ আমাদের জীবনে যখন আমাদের আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য থাকেন, তার কথা অনুযায়ী তার গাইডলাইন মেনে যখন আমরা চলি, আমাদের কিন্তু শুরুটাও ভালো হয়, শেষটাও ভালো হয়। তাই আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে যিনি এখন আপনাদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন। না, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আপনারাই বলছেন যে আমাদের জীবনে ওনার অনুষ্ঠান দেখে যতটা আমরা পজিটিভনেস পেয়েছি, ওনার চেম্বারে গিয়ে আমরা বাকি যে আমাদের দুঃখ কষ্টগুলো ছিল সেখান থেকে কিভাবে বেরোবো সেটা উনি দেখিয়ে দিয়েছেন। সবটাই কি ম্যাজিক? একদমই নয়, সবটাই সাধনা, সবটাই বিদ্যা। চলুন আজকে যখন বিদ্যা কথাটা উঠলো, বিদ্যা নিয়ে আমাদের জীবনে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, সন্তানের বিদ্যাতে আমরা যে সময় অসময় আটকে যাই, যে কি করব, কি ডিসিশন নেব, কেন তার অমনোযোগিতা এসে চলেছে, এই যে সমস্ত ব্যাপার, এইগুলোকে কাটিয়ে কিভাবে উঠবেন, সমস্তটাই আলোচনার মধ্যে দিয়ে আজকে উঠে আসবে। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া। আমাদের সঙ্গে রয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে যিনি আপনাদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন, সেই জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। স্বাগত আপনাকে, নমস্কার। হরি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম তুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনম মৃত্যুর্মুক্ষীমমৃতা নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আমি আজকের অনুষ্ঠানে আচার্যজি প্রথমেই বললাম যে পড়াশোনার সাথে সমস্ত কিছু জড়িয়ে আছে, আমাদের ক্যারিয়ার জড়িয়ে আছে, আমাদের জীবনের পরপর যে আঙিনাগুলো আছে সেগুলোতে কিভাবে এগোবো। পড়াশোনায় যদি অমনোযোগিতা চলে আসে তাহলে গার্জিয়ানরা ভীষণভাবে মানে এদিক ওদিক হাতড়াতে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমরা সেই স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করব? সব থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যের কিছু সময় আমাদের স্বাস্থ্যটাকে মেনটেন করে চলা উচিত, সবসময় না পারলেও। শাস্ত্রে বর্ণিত আছে সন্তানের জন্য আপনি ধনসম্পদ করছেন মানে সন্তানের ক্ষতি করছেন, ভালো কখনো না, জেনে রাখবেন, সঠিক কথা। শাস্ত্র বলছে কিন্তু এই কথা, আমি একদম নয়। তো এই যে বিষয়টা রয়েছে, সন্তানের জন্য ধন সমৃদ্ধি বৃদ্ধি না করে সন্তানকে ধন সমৃদ্ধি বৃদ্ধি করুন। সন্তানকে এটা তৈরি করুন যে সে নিজেই ধন সমৃদ্ধি। মানে সংস্কৃত একটা শ্লোক আছে না, যে বিদ্যারত্ন মহাধনম, বিদ্যার মতো মহাধন সম্পত্তি আর কিছু নেই, সে যে কোনো বিদ্যা হোক। আপনার সন্তানের জন্য আপনি কিছু যদি অ্যাসেট করে যান, কিছুদিন পর সে খেয়ে মানে ইয়াস করে যে করে হোক সেটা শেষ করতে পারবে। কিন্তু বিদ্যা এমন ধন, বিদ্যা এমন সম্পত্তি যা কখনো ক্ষয় হবে না। ন দানেন ক্ষয়ং জাতি বিদ্যারত্ন মহাধনম। যত দান করবে তত বৃদ্ধি হবে, দানে ক্ষয় না। অ্যাকচুয়ালি শ্লোকটা খুব মনে পড়ছে, আমার খুব প্রিয় ছিল যখন থেকে এটা, মানে অ্যাকচুয়ালি আমার সংস্কৃতে যে ম্যাম ছিল, এই ম্যামের কাছে একদিন এই শ্লোকটার জন্য মার খেতে হয়েছিল। মানে আমি সেদিনকে যে কোনো কারণে পড়াটা করে যাইনি, আমাকে মেরেছিল, কিন্তু তারপরে ওই ক্লাসে বসে সেই যে পড়েছিলাম, তো এখনো ভুলিনি। মানে এই শ্লোকটাই ছিল বিদ্যাতঞ্চ নিপতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজিত রাজা বিদ্যান সর্বত্র পূজতে ন দানেন ক্ষয়ং জাতি বিদ্যারত্ন মহাধনম। অর্থাৎ বিদ্যা রাজা দুটোই মানে দুটোই পূজা হয়, কিন্তু রাজা শুধুমাত্র নিজের দেশে পূজিত হয়। যেমন আমাদের যদি ধরি, বর্তমান আমাদের দেশের পিএম, আমাদের দেশে তার একটা আলাদা গৌরব রয়েছে, তার একটা আলাদা সম্মান রয়েছে। এইবার ধরে নিচ্ছি অন্য কোনো দেশে গিয়ে আমাদের দেশের যে গৌরব সম্মান যেটা আছে সেটা নিশ্চয়ই সে দেশে থাকবে না। কিন্তু যে এডুকেটেড, যেটা শিক্ষা, সেটা এখানে যা দাম সব জায়গায় তাই দাম। আবার কি বলছে, দেখুন আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি 5 জনকে যদি আপনি সেটা 10,000 করে টাকা দেন, ক্ষয়ে যাবে। দান করবেন, ক্ষয়ে যাবে। কিন্তু বিদ্যা আপনি দান করুন, ন দানেন ক্ষয়ং জাতি বিদ্যারত্ন মহাধনম, কখনো ক্ষয় নেই, মহাধন সমৃদ্ধি। তাই প্রত্যেকে বলবো, বাবা মায়েদের ক্ষেত্রে একটাই কথা, যে সন্তানের জন্য ধন সমৃদ্ধি নয়, সন্তানকেই সেই ধন সমৃদ্ধি মানে তৈরি করুন, যাতে তার কখনো ক্ষয় না হয়। আর এই ধন সমৃদ্ধি অ্যাকচুয়ালি শিক্ষা থেকে হয়, যেটা বর্তমান দিনে শিক্ষা নিয়ে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। দিদি নতুন বছরের কথা বললেন, একটা কথা বলি, যদি সংখ্যাতত্ত্ব দিক বিচার করা যায় তাহলে নতুন বছর নিউ ইয়ার 2024 2/2/4 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এটা কিন্তু শনির বছর।
এই বছরটা কিন্তু শনির বছর, আর শনি হচ্ছে দেখুন সব থেকে রাজকীয় গ্রহ। অ্যাকচুয়ালি আমরা বৃহস্পতিকে গুরুকারক গ্রহ বা রাজকীয় গ্রহ হিসেবে মনে করলেও তার থেকে অধিকতম রাজকীয় গ্রহ কিন্তু শনি, যে হচ্ছে কর্মকারক, ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মফল দাতা। অনেকে আজকের দিনে মনে করছে, অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে আমাদের রাজ্য তথা দেশের কথা পুরোটা বলছি, আমাদের বর্তমানে রাজ্য বা দেশের কিন্তু কর্মসংস্থানের খুব একটা ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব। বহু মানুষ এরকম রয়েছে যে নির্দিষ্ট পর্যায়ে একটা ডিগ্রি অর্জন করার পরেও তারা কর্ম ঠিকঠাক পাচ্ছে না। এক্সাক্ট আমি মেনশন করছি না তার ভাগ্যটাকে, আমি জাস্ট বর্তমান সিচুয়েশনটার কথা বলছি, এটা বাস্তব কথা। অনেকে শুনতে একটু কটু লাগলেও জিনিসটা তো বাস্তব, যে আমাদের কর্মসংস্থানের ডিস্টার্ব আছে। প্লাস কি হচ্ছে, এত পরিমাণে অসাধু মানুষ ঢুকে যাচ্ছে, যার কারণে যার সঠিক যোগ্যতা আছে সে কর্মটা পাচ্ছে না, কিন্তু যার যোগ্যতা ঠিকঠাক নেই সে কিন্তু কর্ম পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু সর্বোপরি একটা ব্যাপার, কর্ম করলে ফল পাওয়া যাবে সুনিশ্চিত, সবাই জানে। মানে আমি বলে দিচ্ছি আপনাকে, সেটা কিন্তু নয়, আপনিও জানেন যে কর্ম করলে ফল পাওয়া যাবে। আর এই কর্মের অধিনায়ক কারক গ্রহ যেহেতু শনি, তাই বলছি দীর্ঘদিনের জমে থাকা কাজ হচ্ছে না, দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না, তাদের জন্য উত্তম বছর কিন্তু এই 2024। শনির বছর মানে খারাপ একদমই নয়। শনি ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা এবং কর্মফল দাতা, অর্থাৎ যে যেমন কর্ম করবেন বা কর্ম করে এসছেন সেই কর্মের ফল কিন্তু অবশ্যই পাবেন। তাই বলছি ডিগ্রি নিয়ে যারা বসে আছেন একটু চেষ্টা করুন, 2024 সালে কিন্তু বহু প্রকার কর্মের একটা সুযোগ আপনাদের একদম আশপাশ দিয়ে ঘুরবে। বিশেষ কোনো গ্রহের দোষ না থাকলে আপনি এই 2024 সালে কিন্তু, বা আপনারা এই 2024 সালে উপযুক্ত কর্ম পাবেনই পাবেন। অবশ্যই থাকবো আমরা আলোচনায়, তবে তার আগে একটু জানিয়ে দিই যারা আমাদের নতুন বন্ধু তারা কোথায় গেলে আচার্যজিকে পাচ্ছেন। জানিয়ে দেবো, প্রতি সোমবার শিয়ালদায় তাকে আপনারা পাচ্ছেন, মঙ্গলবার তারকেশ্বর ও ব্যারাকপুরে তিনি আপনাদেরই জন্য থাকছেন, প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর চাকদা এবং শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বরে। প্রতি রবিবার তাকে আপনারা পেয়ে যাচ্ছেন তার নিজ গৃহমন্দির নদিয়াতে। এখানে অনেকেই আপনারা জানেন যে তার নিজ গৃহমন্দিরে যারা আসছেন আর্থিক কষ্টের জন্য, যারা তাকে অন্যান্য কোনো চেম্বারে দেখাতে পাচ্ছেন না, এখানে এসে কিন্তু আপনারা তাকে দেখাতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা চেম্বারে যারা আসছেন তারা কিন্তু নেপোলিয়ান রুদ্রাক্ষ একেবারে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন তার আশীর্বাদ স্বরূপ। বাড়িতে গৃহমন্দিরে কেন তিনি এইভাবে সকলকে দেখছেন, কারণ তিনি তার গুরু এবং তার পিতামাতার আদেশ অনুযায়ী আপনাদেরকে দেখছেন। তাই কোনো রকম সংশয়, কোনো রকম দ্বিধা রাখবেন না, তার গৃহমন্দিরে প্রতি রবিবার তিনি কিন্তু আপনাদের দেখছেন, আপনাদের যত সামান্য মূল্যে আপনাদের সেই রেমেডির জায়গাটাও তিনি তৈরি করে দিচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই 8617574724 অথবা 9593030738। দুটো নাম্বার আপনাদের একেবারে মুখস্থ না, ঠোঁটস্থ আমি জানি, তবুও অনুষ্ঠানের খাতিরে আমি তানিয়া বারবার এই নাম্বারগুলো বলি। যারা আসতে চাইছেন সোজা চলে আসবেন এবং কল করে অবশ্যই নিজের নামটা লেখাবেন। জানিয়ে দেব, প্রত্যেক মাসে কুচবিহারে 27 তারিখে তাকে আপনারা পাচ্ছেন, শিলিগুড়িতে 28, বহরমপুরে মাসের 20 তারিখে তিনি থাকছেন এবং মালদাতে প্রত্যেক মান্থের 29 তারিখ তাকে পাচ্ছেন। কথা হচ্ছিল এডুকেশন নিয়ে। দেখুন, এডুকেশনের একটা জায়গা যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জায়গায় পৌঁছে যাই, তখন যে সংশয়টা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, স্টুডেন্ট বলুন গার্জেন বলুন, সেটা হচ্ছে যে আমি কোন স্ট্রিম নেব, কোন দিকে যাব, আর্টস নিলে ভালো, কমার্স নিলে ভালো, না সায়েন্স নিলে ভালো। এই জায়গাটা এসেই কিন্তু আমরা দ্বন্দ্বে পড়ে যাই। সেই জায়গা থেকে আমরা জ্যোতিষের হাত ধরে কিভাবে বেরোতে পারি? এক্স্যাক্ট, মানে এখানে একটা খুব ভাইটাল একটা কোশ্চেন। আমি কতটা ভাত খাই আমার মিসেসের থেকে আমার মা ভালো জানে। আমি কতটা খাবার খেতে পারি বা আমার কতটা খাবার খাওয়ার ক্ষমতা আছে আমার মিসেসের থেকে আমার মা খুব ভালো মতো জানে। তো এই মাদার গার্ডটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফের ক্ষেত্রে। দেখুন, আপনি আপনাদের ক্ষেত্রে দুটো এডুকেশনে মেনলি আপনাদের দুটো ডিস্টার্ব হচ্ছে। কি ডিস্টার্ব? এক হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে সন্তানটা আপনার পড়াশুনো থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অমনোযোগী হয়ে যাচ্ছে, বা কখনো মনোযোগকারী স্টুডেন্টও, মানে দুটো ভাগ। দেখুন, স্টুডেন্ট তো দুই রকম থাকে, একটা হচ্ছে মনোযোগ মানে বিহীনকারী, যার মনোযোগ ঠিকঠাক পড়াশুনোই নেই, আর একটা হচ্ছে মনোযোগকারী কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে, বাকি সবার ঠিকঠাকই হয়, বাকি পার্টটা তো ঠিকঠাকই হচ্ছে। তো এই যে দুটো ডিস্টার্ব হওয়ার একটা কারণ তো অবশ্যই আলোচনা করবো এরপরে, যে মনোযোগ বিচ্ছিন্ন কেন হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে মনোযোগ দেওয়ার পরেও ডিস্টার্বের দুটো কারণ রয়েছে। এটার আবার দুটো কারণ কি কি? এক হচ্ছে দেখুন, তার মানে আপনি দেখছেন আপনার ছেলে বা আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একটু ভালো রেজাল্ট করেছে, আপনি নিজে নিজে ডিসিশন নিয়ে নিলেন, ঠিক আছে ভালো রেজাল্ট করেছে, একে সায়েন্স দেওয়া হোক,
বা এটা এই সাবজেক্টটা নিয়ে পড়ুক, বা আপনি দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আপনি তাকে এমন কোনো একটা পার্টের দিকে ঠেলে দিচ্ছেন যে সেটা কিন্তু তার পক্ষে নেওয়াটা টাফ ব্যাপার। বেশ কিছুদিন চলার পরে এতটা টাফ তার সেটার প্রতি, এডুকেশনের প্রতি একটা মানে ভয় তৈরি হয়ে যাচ্ছে, বা সে সেটাকে বহন করে নিয়ে যেতে পারছে না, যার কারণে স্লিপ হচ্ছে, ইয়ার লস হচ্ছে, বা পড়াশোনা ওই জায়গাটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। তো এখানে ব্যাপার হচ্ছে সঠিক ডিসিশন আপনাকে কে দিতে পারে? সঠিক ডিসিশন দিতে পারে যে কোনো একজন জ্যোতিষ, একজন সুজ্যোতিষ মানে পরামর্শ করে আপনাকে বলতে পারে আপনার সন্তানের জন্য কোন ধরনের এডুকেশন বেটার, কি ধরনের এডুকেশন করলে তার জীবনে সাকসেসফুল আছে, বা সাকসেসফুলের সে খুব তাড়াতাড়ি পাবে, বা তার এডুকেশন পারপাস কোনো প্রকার ডিস্টার্ব আসবে না। এবার যখনই আপনি ডিসিশন ভুল করছেন, কনফিউজ আছেন, আর্টস দেবো না কমার্স দেবো, সায়েন্স দেবো না ভোকেশনাল দেবো, এই যে আপনার ভিতরে এই যে কনফিউজ হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আপনার সন্তানের জীবন কিন্তু কোনো এক প্রকার, আপনার সন্তানের কেরিয়ার যেটা নিয়ে আপনি সবসময় চিন্তা করেন, আপনাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য চলে যাচ্ছে। মানুষের দেখা যাচ্ছে বাবা মায়ের এক ইচ্ছা, সন্তানের আর এক ইচ্ছা। এই জন্য বলছি যে একজন গাইডম্যান, মনে করে দেখুন, আপনি কোনো জায়গায় ট্যুরে গেলেন, তো আপনি ট্যুরে গেছেন, ওই জায়গাটা সম্পর্কে কিন্তু আপনি জানেন না এই জায়গাটা কেন তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কি আছে, কি বৈশিষ্ট্য আছে, কিন্তু ওখানে যে থাকে ওই জিনিসগুলো যে পরিচর্যা করে, যাদের ওই সম্পর্কে জ্ঞান আছে তারা কিন্তু বলতে পারবে। তো তেমনই আপনার সন্তানের কি ধরনের গ্রহের প্রভাব রয়েছে, কি গ্রহের বর্তমান দশা মহাদশা চলছে, কোন রাশি লগ্ন নিয়ে সে জন্মগ্রহণ করেছে, আমাদের সবার জীবন তো নক্ষত্র এবং রাশি মানে এই গ্রহের মাধ্যমে তো সীমাবদ্ধ, এটা দিয়েই তো আমাদেরকে এই রাশি নক্ষত্র মানে আমাদের তো কন্ট্রোল করছে। তো এই রাশি নক্ষত্র গ্রহগুলো যে আমাদেরকে কন্ট্রোল করছে, সেই কন্ট্রোল বেসটা যদি কোনো জ্যোতিষ দ্বারা আমরা জানি যে আমার এই গ্রহের দশা আছে, আমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, বা আমার জন্য এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সাকসেসফুলতার দিক বেশি আছে, তাহলে 100% সাকসেসফুল পাবো। তা এটার জন্য আমাদের সর্বোপরি দেখার প্রয়োজন কি, যে গ্রহের পজিশন কি আছে, রবির পজিশন কি আছে, চন্দ্র গ্রহের অবস্থান কি আছে। অনেক সময় রাশিগত দিক দিয়ে শুধু বৈশিষ্ট্য নয়, বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, লজিক্যালি যদি একটা সিম্পল বিচার করি, বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, গুরুকারক গ্রহ, শিক্ষাকারক গ্রহ। তো কেউ দেখা যাচ্ছে বৃহস্পতি লগ্নের স্বামী, বৃহস্পতি রাশির স্বামী, তো অর্থাৎ বৃহস্পতির স্বামী বলে তার পড়াশোনা যে সব দিক দিয়ে ভালো হবে তা কিন্তু কখনো নয়। শুধু একলা বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে না, সেক্ষেত্রে চন্দ্র গ্রহের ব্যাপার রয়েছে, মনোযোগ তার কেমন থাকবে, রবি গ্রহের ব্যাপার রয়েছে, সে সাপোর্ট কেমন পাবে, তার শনি গ্রহের অবস্থানের ব্যাপার রয়েছে, মানে এই যে নানান প্রকার গ্রহের অবস্থান তার সামঞ্জস্যভাবের ব্যাপার রয়েছে। এটার ক্যালকুলেশন কত ডিগ্রি বেস করে কোন মানে গ্রহের উপরে দৃষ্টিভঙ্গি দিচ্ছে, কোন ঘরের উপরে দৃষ্টিভঙ্গি আছে, কতক্ষণ থাকছে, নেগেটিভ আছে না পজিটিভ আছে, এইগুলো যদি ঠিকঠাক বেস করে কমপ্লিটলি করা হয়, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। 100% আপনার সন্তানের জন্য সঠিক ডিসিশন নিয়ে তাকে সঠিক পথে পরিচালন করতে পারবেন, এবং তার কেরিয়ার 100% সাকসেসফুল হবেই হবে, ব্যতিক্রম নাই। অবশ্যই আলোচনা যখন পড়াশোনা নিয়ে হয়, তখন কেরিয়ার এবং তার পাশাপাশি জীবনের এই যে ওঠাপড়া গ্রাফটা কিভাবে উঠবে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকে। আর সব কিছুর মধ্যে যেটা আমাদের মধ্যে এগিয়ে আসার দিকটা থাকে, সেটা হচ্ছে কেরিয়ারটা স্ট্রং হবে তো, ঠিকঠাকভাবে সে তার গোলটা অ্যাচিভ করবে তো। এই ধরনের প্রশ্ন যখন আপনাদের মনে ওঠে, তখন কিন্তু দুটো নাম্বার বারবার আপনাদের জীবনে ফিরে আসে। সেই নাম্বার দুটি হলো 8617574724 অথবা 9593030738। কেন? তার কারণ এই দুটো নাম্বারের ওপারে যে মানুষটি রয়েছেন, তিনি পারেন আপনাকে সঠিক গাইডলাইনটা দিতেন। একদম ঠিক, জীবনে গাইডলাইন আমাদের ভীষণভাবে দরকার। আর তাই তো কেরিয়ারের পাশাপাশি জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতেও কিন্তু এই গাইডেরই দরকার আমাদের জীবনে। প্রত্যেকটা সময় সকালে ঘুম থেকে উঠে আজকে আপনি কোথায় যাচ্ছেন, কি কালারের শার্ট পরছেন, কোথায় কিভাবে ইন্টারভিউ দিতে যাবেন, কোন পাটা আগে ফেলবেন, প্রত্যেকটা বিষয় এখন কিন্তু আমরা জ্যোতিষের আঙিনায় দাঁড়িয়ে জ্যোতিষের হাত ধরে এগোচ্ছি। আমাদের জীবনে এখন ড্রয়িং রুম থেকে বেডরুম, কিচেন থেকে ডাইনিং রুম, প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্যোতিষ চলে এসেছে। তার কথা ছাড়া, তার বলা পথ ছাড়া আমরা কিন্তু এক পাও নড়ছি না, এবং এতে আমরা ভালো আছি। আর ভালো যদি থাকতে পারি কোনো মানুষের গাইডলাইন নিয়ে, জ্যোতিষের গাইডলাইন নিয়ে, তাহলে মন্দ কি বলুন? সেই রকমই একজন মানুষকে নিয়ে আমি তানিয়া বারবার আপনাদের প্রিয় চ্যানেলে চলে আসি, যার কারণ আপনারা আলোচনার মধ্যে দিয়ে ভালো থাকেন, আর লাইভ প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনারা যাতে তার সাথে কথা বলতে পারেন। কারণ ছোট্ট একটা বিষয় মাঝখানে একটু বলে নিতে হবে, আমরা একটা সাবজেক্ট একটু মিস করে চলে যাচ্ছি, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে বলতে হবে। একদম
দেখুন এটা মানে সবাই অনেকে এটা না বললে সবাই মনে করবে তো একটা পার্টি হলো যাদের ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে তাদের জন্য হলো, কিন্তু যাদের করছে না তাদের জন্য মিস করে যাবো না একদমই। যাদের সন্তান পড়াশুনো করছে না, অমনোযোগী হয়ে গেছে, ম্যাক্সিমাম বাবা মায়ের প্রশ্ন থাকে আমার ছেলে বা আমার মেয়ে ভালো পড়াশুনো করতো কিন্তু বর্তমানে করছে না, বর্তমানে অমনোযোগী হয়ে গেছে, আমাদের কথাবার্তা শুনতে চাইছে না, পড়াশোনার প্রতি একদমই আগ্রহ নেই, সবসময় তাকে ঠেলতে হয়, তাই মানে সবসময় জোর করতে হয় তাই পড়াশোনা করছে, সেই সমস্ত বাবা মায়ের ক্ষেত্রে বলছি। দেখুন সন্তান মানে আপনার ভবিষ্যৎ, সন্তান মানে আপনার সুখ, আপনার সমৃদ্ধি, আপনার সম্পত্তি, সবই আপনার সন্তান। তো সেইখানে আপনার সুখ সমৃদ্ধি আপনার সম্পত্তি সেক্ষেত্রে ডিস্টার্ব হলে আপনি তো চিন্তিত হবেনই। তো আমি তাদের ক্ষেত্রে বলছি যে সকল স্টুডেন্ট পড়াশুনোর প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আগে খুব ভালো পড়তো, দেখুন সব থেকে ভালো কথা হচ্ছে যে মানুষকে আপনি দেখেছেন সারা জীবন ভালো, হঠাৎ করে খারাপ হলে আপনার চিন্তার তুলনা থাকবে মানে কমতি থাকবে না, কেন হলো? তো যারা পড়াশুনো একদমই করতে চায় না বাদ দিন, কিন্তু যারা ভালো করতো তারা ভালো করছে না, আপনার কথাবার্তা শুনতে চাইছে না, সেটা কেন হয় এবং সেটার সমাধান কি আছে, খুব একটা মানে ইম্পর্টেন্ট দিক এটা। তো প্রথম বলবো গ্রহের বিশেষ কিছু বিবর্তন রয়েছে, বাস্তুর একটা দিক রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কারোর অনেক সময় তন্ত্র ক্রিয়াকলাপের দিকও থাকে। মেনলি 3 অফ টাইপ এডুকেশন প্রবলেম হয়, এডুকেশনের 3টে দিকের জন্য সমস্যা হয়। একটা হচ্ছে গ্রহগত দিক, আমি এর আগেও অনেকবার এটা নিয়ে বলেছি, একটা হচ্ছে বাস্তুগত দিক, আর তৃতীয় হচ্ছে অনেক সময় কেউ কিছু প্রকার ক্ষতি করে বা তন্ত্র প্রক্রিয়া করে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্টুডেন্টের বা আপনার সন্তানের এডুকেশন পারপাসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো গ্রহগত দিকের ক্ষেত্রে বিশেষ করে দেখার প্রয়োজন থাকে রবি, চন্দ্র, বুধ, এই 3টে গ্রহের সঙ্গে বৃহস্পতি। রবি, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি, এই 4টি গ্রহ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেনি মানে প্রত্যেকটা অল ওভার যে মানে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই 4টে গ্রহের একটা বিশেষ কারণ রয়েছে, যে গ্রহের কারণগুলো যদি ঠিকঠাক পর্যায়ে না থাকে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ডিগ্রিগত মান যদি ঠিকঠাক না থাকে, 100% তার পড়াশুনোর যোগ ঠিকঠাক হবে না, বারবার অমনোযোগী হয়ে যাবে, বা দেখবেন বাড়িতে খুব ভালো পড়ছে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারছে না, বা পরীক্ষার খাতায় গিয়ে ভুলে যাচ্ছে, পরীক্ষার সময় শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, গ্রহ তাকে সেই পর্যায়ে যেতে দিচ্ছে না। বা আপনি জানেন আপনার মানে সন্তান খুব ভালো পড়াশোনা করে, রেজাল্টের সময় দেখছেন একদম নিম্নবিত্ত রেজাল্ট করছে, ঠিক তাদের ক্ষেত্রে বলবো, বা যাদের ক্ষেত্রে যাদের সন্তান পড়াশোনা করতে করতে একদমই অমনোযোগী হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যে এই 3টে কারণ বললাম, যেমন গ্রহগত দিকের একটা দিক বললাম, সেকেন্ড কি বাস্তুর সমস্যা থাকলে দেখবেন দিনকে দিন আপনার সন্তান স্কুলে ভালো পড়ে, টিউশনিতে ভালো পড়ে, প্রাইভেট টিউশন যে টিচারগুলো আছে তারা বলে এখানে বসে মানে পড়া দিচ্ছে, অথচ দেখছেন আপনার বাড়িতে একটুও পড়ে না, বা বাড়িতে তার পড়তে মন বসে না। বাস্তুর প্রবলেম থাকলে সমস্যা ঘটবে যে আপনার সন্তান বাড়িতে পড়তে বসছে কিন্তু তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার, তাদের ক্ষেত্রে বললো বাস্তুর দিকটা একটু দেখতে হবে। আর থার্ড হচ্ছে কি, হঠাৎ করে দেখছেন আপনার সন্তানের ভিতরে ব্যতিক্রম পরিবর্তন, কি কারণ না কেউ কিছু ক্রিয়া করেছে তাই। তাহলে এই 3টে দিক নিয়ে যখনই আপনি চিন্তিত, কোনো প্রকার আপনার সন্তানের কন্ট্রোল বেস আপনি তৈরি করতে পারছেন না, তাদের জন্য বলবো কি করবেন না, আপনারা সন্তান যখন অবাধ্য হয়ে যাচ্ছে তখন সন্তানের উপরে এই 3টে দিককে আপনি আগে মেনশন করুন। গ্রহগত দিকের ব্যাপার আছে কি, বাস্তুগত দিকের ব্যাপার রয়েছে না, কেউ কিছু ক্রিয়া করেছে, সেটাকে তো বিচার করতেই হবে। সেটা করে তারপরেও যখন দেখছেন যে আমার সন্তানকে আমি কোনো রেমেডি দিতে চাই, দ্যাটস অফ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি আমার সন্তানকে একটা স্টোন পড়াতে চাই, নীল সরস্বতী কবচ পড়াতে চাই, কি বাকসিদ্ধ কবচ পড়াতে চাই, এভরিথিং আমি কোনো রেমেডি দিতে চাই। আজকালকার ছেলেমেয়ে কি, আমি এটা ধারণ করব না, আমার এটা পড়তে মন চায় না, মানে টোটালি সে নেগলেক্ট ফিল করছে এই জিনিসটাকে ধারণ করতে, তাদের ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিক। হ্যাঁ, যে আমি বলে দিলাম আপনার ছেলের বুধের ডিস্টার্ব, আপনার ছেলের বুধের ডিস্টার্ব, আপনি 3 থেকে 4 রতি একটি পান্না কিনে পড়ান, শুনলেন, জানলেন, দেখলেন, বাড়িতে গেলেন, আপনার ছেলে কোনো প্রকার পড়বে না। আপনি মনে মনে জানেন নীল সরস্বতী কবচ বা বাকসিদ্ধ কবচ আমার সন্তানকে পড়ালে পড়াশোনার প্রতি খুব ভালো হবে, তো আপনি নিয়ে গেলেন বা আপনি ছেলেকে পড়াতে গেলেন, ছেলে পড়বে না। একটা কথাকে ভাবুন, যে সন্তান অবাধ্য হয়ে গেছে, অবাধ্য হওয়ার জন্য তো সে প্রথম পড়াশোনা করছে না, আপনার ছেলে পড়াশোনা করছে না অবাধ্যর কারণে কিন্তু প্রথম, যদি অবাধ্য না হতো পড়াশুনো সে না পারলেও তার চলে যেত, তার কারণে আপনার কথা শোনে, আপনার কথা শুনে চলে, সে পড়াশুনো করবেই, কম হোক বেশি হোক করবেই, এবার তার ভাগ্যে না থাকুক পরের কথা,
যখন অবাধ্য হয়ে যাবে তখন কোনো জিনিস নেবে না, এটা কিন্তু লজিক্যালি, এটা একদম পুরো লজিক্যালি, মানে যে পড়াশুনো করছে না, অমনোযোগী হয়ে গেছে, অর্থাৎ আপনি কোনো রেমেডি থেকে ধারণ করতে পারবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি দীনেশ আচার্য একমাত্র কলকাতার বুকে যে মায়াঙ্ক তন্ত্রে কাজ করি, আমার গুরুর দেয়া সেই তন্ত্র, যে মায়াঙ্ক তন্ত্র দ্বারা উইথাউট রেমেডি আপনার সন্তানকে না জানিয়ে, যদি সে কোনো ধারণ করতে নাও চায়, তাকে ধারণ না করিয়েও তন্ত্রের সঠিকভাবে প্রতিকার করতে পারি, এবং মুখে না, আপ টু অন মিডিয়াতে বসে বলি, লিখে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি প্রত্যেকটা পার্ট। একদমই তাই। আর এই যে কথাগুলো, এগুলো তো নতুন নয়, আপনারা প্রত্যেকে জানেন যে উনি এভাবেই আপনাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এডুকেশনের পাশাপাশি সময় যেহেতু শেষের দিকে চলে এসেছে, আমার একটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে, যেহেতু একদমই আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে নতুন বিয়ের ফুল ফুটতে শুরু করেছে, অনেক দম্পতিরা যারা নতুন ভাবে তাদের জীবন শুরু করছেন, পিতামাতারা অনেক সাধ্য সাধনা করে অনেক খুঁজে পাত্রপাত্রী জোগাড় করেছে, কিন্তু এমন অনেকে আছেন 11th আওয়ারে গিয়ে বিয়েটা আর হচ্ছে না। একদম সেই বিষয়টা যদি সবথেকে একটা বড় বিষয় হচ্ছে কি, যে মানে আপনি ভাত মাখানোর পরে খাবার মুখে তুলে যদি সেই খাবারটা হাত থেকে পড়ে যায়, প্রথম কথা হচ্ছে আপনার মন ভেঙে যাবে। ঠিক, মানে আপনি কিন্তু এটা ভাবছেন যে পরবর্তী সময় আপনি আবার খাবারটা তুলতে পারবেন, কিন্তু এই যে একটা আপনি ধাক্কা খেলেন, এবং অনেকে একাধিক ধাক্কা খাচ্ছে, 11th আওয়ারে ডিস্টার্ব, এই যে 11th আওয়ারে ডিস্টার্ব হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেম বিয়ে বা শিক্ষার কারণ এই তিনটেই, একটা হচ্ছে গ্রহগত দিকের একটা ডিস্টার্ব থাকে, সেকেন্ড হচ্ছে আপনার বাস্তুগত একটা ডিস্টার্ব থাকে, তৃতীয়ত হচ্ছে আমি চাই না আপনার বিয়ে হোক। আমার কাছে এরকম ক্লায়েন্ট আসে যে মানে তার দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, আমি বিচার করে দেখছি তার নিজের বৌদি তার বিয়ে হতে দেবে না বলে এমন কিছু ক্রিয়া করে রেখেছে, মানে বিয়ে দিলে সম্পত্তি ভাগ বটরা হবে, মানে সমস্যার শেষ নেই, সেভাবে তো বলে লাভ নেই। কিন্তু এই যে ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর অ্যাকচুয়াল মানে সময় খুব কম, বিশ্লেষণ করে বলার সময় নেই, কিন্তু বলছি বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে একই কথা, অনেক বাবা মা চাইছে তার সন্তানের সমস্যার সমাধান হয়ে যাক, সন্তান এসব মানে না, জ্যোতিষ সে মানে না, পুজো পাঠ সে বিশ্বাস করে না, তো ব্যাপার হচ্ছে বাবা মা কি করবে, হতাশ রয়েছে, তাহলে আমার সন্তানের সমস্যার সমাধান হবে না? অবশ্যই হবে। যোগাযোগ করুন, মুখে নয়, 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আর কি, সমস্ত কিছু কিন্তু রত্ন দিয়ে প্রতিকার হয় না। দেখুন, আপনার বাস্তুতে কোনো কিছু যদি হয়, কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে বা গ্রহ সমষ্টি বিশেষ দোষে পরিণত হলে, আপনি যতবারই মানে রত্ন দিয়ে প্রতিকার করুন, হবে না। বিশেষ করে তন্ত্র প্রক্রিয়া করতে হবে বেশ কিছু পজিশনে, যদি সেই জাতক জাতিকা মানতে চায়। অ্যাট প্রেজেন্ট কর্মস্থানে সে থাকবে, তারাপীঠ মহাশ্মশানে হোক বা কামাখ্যাতে হোক বা আমাদের গঙ্গাসাগরে হোক, এই যে আমরা বিভিন্ন প্রকার আমার গৃহমন্দিরে আমার এই যে ক্রিয়াস্থলগুলো রয়েছে, সেখানে বিশেষ বিশেষ যোগে বিশেষ বিশেষ ক্রিয়া করা হয়। কোনো কাজ জলে হয়, কোনো কাজ স্থলে হয়, কোনো কাজ অগ্নিতে হয়। এই যে কাজের বিভিন্ন প্রকার বিভাজন রয়েছে, এই বিভাজনের মাধ্যমে সমষ্টিবাচক বিচার করে তার কাজ সেইভাবে করা হয়, এবং 100% সে ফল কিন্তু অবশ্যই পায়। এটা মুখে নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি, কারণ আমি একমাত্র কলকাতাতে যে মায়াঙ্ক তন্ত্রে কাজ করে থাকি। অবশ্যই আজকে সময় একেবারে শেষের দিকে, তাই আবারও বলে যাব, যারা মনে করছেন সন্তানরা আপনার কোনো রকম রেমেডি নেবে না, কিন্তু বাবা মা হিসাবে আপনি চাইছেন তার ভালো হোক, তাহলে অবশ্যই কিন্তু আপনারা জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্যের সাথে যোগাযোগ করুন, একমাত্র বিনা রেমেডিতে। অর্থাৎ আপনার ছেলেকে কিচ্ছু ধারণ করতে হবে না, আপনার মেয়েকে কিচ্ছু ধারণ করতে হবে না, কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এই পদ্ধতিতে একমাত্র কিন্তু কাজ করেন আপনাদের আমাদের সকলের প্রিয় জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার আগে 8617574724 অথবা 9593030738 দুটো নাম্বার আবারও বলে গেলাম, এই নাম্বার দুটো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। ভালো থাকবেন। সকলকে জানাচ্ছি আজকের মতো এখানে শেষ করছি, এবং আচার্যজিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার।